ভেবে দেখুন তো, প্রতিদিন সকালে লাখ লাখ মানুষ কত নিয়ম মেনে ফাস্টিং করছেন, শুধু 1 কাপ ব্ল্যাক কফি, কোনো দুধ নেই, চিনি নেই। সবাই ভাবছেন, বাহ, সব তো ঠিকঠাকই চলছে। কিন্তু কে জানত এই নিরীহ ব্ল্যাক কফিটাই হয়তো একেবারে অজান্তে অনেকের ফাস্টিং ভেঙে দিচ্ছে। আর না, এখানে কফিতে মেশানো কোনো কিছুর দোষ নেই, খোদ ব্ল্যাক কফিটাই এর জন্য দায়ী। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই চমকপ্রদ বায়োলজির ভেতরের গল্পটাই জানব। আচ্ছা, চলুন বিষয়টা একটু তলিয়ে দেখি। অনেকেই ভাবেন কফির ক্যাফেইনটাই বোধহয় আসল ভিলেন, তাই না? কিন্তু ব্যাপারটা এত সোজা নয়। কফিতে প্রথম চুমুক দেওয়ার সাথে সাথেই আমাদের শরীরের ভেতর সম্পূর্ণ অজানা 3টে বায়োলজিক্যাল মেকানিজম বা জৈবিক প্রক্রিয়া নীরবে কাজ শুরু করে দেয়। আর এই মেকানিজমগুলোই শেষমেশ ঠিক করে যে ফাস্টিং টিকবে নাকি ভেঙে যাবে। মজার ব্যাপার হলো, ফাস্টিংয়ের সাধারণ যেসব গাইডলাইন আমরা দেখি, সেখানে এই 3টে অত্যন্ত জরুরি বিষয় পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়। সবাই শুধু ক্যাফিন আর সময়ের কথা বলে, কিন্তু জেনেটিক্স, কফি বিনের রোস্টিং টেম্পারেচার আর শারীরিক গঠন, এই 3টে বিষয় যে কতটা গেম চেঞ্জার হতে পারে সেটা অনেকেই টেরই পান না, অথচ এগুলোই ফাস্টিংয়ের ভাগ্য নির্ধারণ করে দেয়। চলুন প্রথমেই আসি আমাদের 1 নম্বর পয়েন্টে। ফাস্টিংয়ের ভ্রান্তি। যারা ফাস্টিং করেন তারা সকালের কফি পানের সময় নিয়ে বেশ সচেতন থাকেন এবং এই নিয়ে অনেক নিয়মও মেনে চলেন। সকালে ঘুম থেকে ওঠার পর অন্তত 90 মিনিট অপেক্ষা করে তারপর কফি খাওয়ার এই নিয়মটা কিন্তু বেশ জনপ্রিয়। এর পেছনে একটা সলিড কারণও আছে। সকালে ঘুম ভাঙার 30 থেকে 45 মিনিটের মধ্যে আমাদের শরীরে কর্টিসলের মাত্রা একদম চূড়ায় পৌঁছায়। এটা হলো শরীরের নিজস্ব মর্নিং অ্যালার্ম ক্লক। ঠিক এই সময়ে ক্যাফেইন পেটে গেলে সেটা পিটিউটারি গ্রন্থির মাধ্যমে কর্টিসলকে আরও উস্কে দেয়। কর্টিসল বাড়লে রক্তে গ্লুকোজ বাড়ে, আর গ্লুকোজ বাড়লে বাড়ে ইনসুলিন। ব্যাস, ফাস্টিংয়ের সবচেয়ে বড় পাওয়া অটোফেজি সেখানেই আটকে যায়। তাই বলা হয় ওই 90 মিনিট অপেক্ষা করলে কর্টিসলের মাত্রা এমনিতেই কমে আসে, আর এই গ্লুকোজ বা ইনসুলিন স্পাইকের ঝামেলাও থাকে না। এখন সবচেয়ে চমকপ্রদ তথ্যটা হলো, এই বহুল প্রচলিত 90 মিনিট দেরিতে কফি পানের নিয়মটা আক্ষরিক অর্থেই 100% সত্যি। কিন্তু একটা বড় কিন্তু আছে। এটা পৃথিবীর কেবল অর্ধেক মানুষের জন্য সত্যি। বাকি অর্ধেক মানুষের জন্য এই 90 মিনিট অপেক্ষা করা আর না করার মধ্যে আসলে কোনো তফাতই নেই। এখানে এমন একটা জেনেটিক টুইস্ট কাজ করে যা বেশিরভাগ মানুষ ঘুণাক্ষরেও জানেন না। আর এখানেই আমরা চলে আসছি 2 নম্বর পয়েন্টে। 2. ক্যাফিন জিনের বিভাজন। এখানেই সেই অজানা মেকানিজমটার এন্ট্রি ঘটে যা ঠিক করে দেয় শরীর সকালের কফিটাকে কিভাবে সামলাবে। ক্রোমোজোম 15তে থাকা একটা বিশেষ জিনের নাম হলো CYP1A2। এটা অনেকটা আমাদের শরীরের ভেতরের বর্জ্য নিষ্কাশন কেন্দ্র বা ফিল্টারের মতো। এই জিনটা এমন একটা লিভার এনজাইম তৈরির সিগন্যাল দেয় যেটা খাওয়া ক্যাফিনের প্রায় 95% ভেঙে ফেলার কাজ করে। এখন এই জিনের ধরন বা ভ্যারিয়েন্টই ঠিক করে দেয় লিভার কত দ্রুত ক্যাফিনটাকে শরীর থেকে বের করে দিতে পারবে। বিশ্বজুড়ে পরিসংখ্যান দেখলে বুঝবেন, পুরো পৃথিবীর জনসংখ্যা ঠিক সমান 2 ভাগে বিভক্ত। প্রায় 50% মানুষ এ জেনোটাইপ বহন করেন, মানে তারা খুব দ্রুত ক্যাফেইন হজম করতে পারেন। আর বাকি 50% মানুষ বহন করেন এসি বা সিসি জেনোটাইপ, যাদের শরীরে ক্যাফেইন ভালার কাজটা বেশ ধীর গতিতে হয়। মানে দাঁড়ালো, ওই যে 90 মিনিটের স্ট্যান্ডার্ড নিয়ম, সেটা কাজ করবে কি করবে না তা নির্ভর করে পুরোপুরি একটা কয়েন টস করার মতো ভাগ্যের ওপর। ব্যাপারটা একটু পরিষ্কার করা যাক। ধরুন নামের একজন ব্যক্তি যার এ জিনোটাইপ আছে। তিনি হলেন একজন দ্রুতগামী দৌড়বিদের মতো। তিনি নিয়ম মেনে 90 মিনিট পর কফি খেলেন, আর মাত্র 3 ঘন্টার মধ্যে তার লিভার ক্যাফিনটাকে দূর করে দিল। ফলে শরীরের অটোফেজি প্রক্রিয়া আবার সুন্দরভাবে চালু হয়ে গেল। অন্যদিকে নামের ব্যক্তি যার সিসি জিনোটাইপ, তিনি হলেন কচ্ছপের মতো। একই নিয়মে কফি খাওয়ার পরও তার শরীর থেকে ক্যাফিন বেরোতে প্রায় 7 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এই লম্বা সময় ধরে ক্যাফিন থাকার কারণে কর্টিসল উঁচুতে আটকে থাকে, আর ফাস্টিংয়ের সময়সীমাটা একেবারে চুপসে যায়। দুজনের নিয়ম মানার ধরন এক, কিন্তু বায়োলজির খেলায় ফলাফল সম্পূর্ণ আলাদা। চলুন এবার 3 নম্বর পয়েন্টে যাওয়া যাক। 3. ডার্ক রোস্ট সমস্যা। অবাক করা বিষয় হলো, এই মেকানিজমের সাথে ক্যাফেইন বা জেনেটিক্সের কোনো সম্পর্কই নেই। এটা একেবারেই আলাদা একটা বিষয়। কফিতে ক্লোরোজেনিক অ্যাসিড বা সংক্ষেপে CGA নামের একটা জাদুকরী পলিফেনল থাকে। জানলে অবাক হবেন,
ক্যাফেইন নয়, বরং এই ক্লোরোজেনিক অ্যাসিডটাই ফাস্টিংয়ের সিগন্যালগুলোকে একেবারে নিখুঁতভাবে নকল করতে পারে। এটা কোষের এনার্জি সেন্সর AMPK-কে অ্যাক্টিভ করে, গ্রোথ রেগুলেটর mTOR-কে দমিয়ে দিয়ে কোষকে একটু বিশ্রামে পাঠায়, আর কোষ মেরামতের কাজটা বাড়িয়ে দিয়ে ফাস্টিং অবস্থাকে আরও জবরদস্ত করে তোলে। কফি বিন রোস্ট করার টেম্পারেচার এই জায়গায় কতটা ভাইটাল সেটা ভাবলে অবাক হতে হয়। খেয়াল করে দেখুন, কফিকে যখন খুব বেশি তাপমাত্রায় ডার্ক রোস্ট করা হয় তখন ওই উপকারী ক্লোরোজেনিক অ্যাসিড প্রায় পুরেই শেষ হয়ে যায়। তার মানে যারা ফাস্টিংয়ের সময় কড়া ডার্ক রোস্ট কফি খাচ্ছেন তারা ক্যাফেইনের ধাক্কায় কর্টিসল স্পাইক তো ঠিকই পাচ্ছেন, কিন্তু ফাস্টিং বা অটোফ্যাজির ওই দারুণ সুবিধাগুলোর কানা করিও তাদের জুটছে না। ক্লিনিক্যাল রিসার্চ থেকে কিন্তু আরেকটা ফাটাফাটি তথ্য বেরিয়ে এসেছে। কে জানতো যে ডিক্যাফেনেটেড কফি ফাস্টিংয়ের জন্য এত বড় একটা গেম চেঞ্জার হতে পারে? গবেষণায় দেখা গেছে ক্যাফিন মুক্ত কফি শরীরে ঠিক ক্যাফিনযুক্ত কফির মতোই অটোফ্যাজি রেজাল্ট দেয়। মানে আসল ম্যাজিকটা ক্যাফিনে নেই, আছে ওই পলিফেনলে। তাই ফাস্টিংয়ের সুফল ধরে রাখতে ডার্ক রোস্টের চেয়ে লাইট রোস্ট বা ডিক্যাফিনেটেড কফি আক্ষরিক অর্থেই বহুগুণে সেরা। এবার আসি সবচেয়ে উপেক্ষিত 4 নম্বর পয়েন্টে। 4. পেটের মেদ ফ্যাক্টর। শারীরিক গঠন, বিশেষ করে পেটে জমে থাকা মেদ সকালের কফির প্রতি শরীরের রিয়াকশনকে কিভাবে পুরোপুরি উল্টে দেয় সেটাই আমরা এবার দেখব। এই পরিসংখ্যানগুলোর দিকে একটু চোখ বুলোলেই একটা রূঢ় সত্য পরিষ্কার হয়ে যায়। দেখুন, ছিপছিপে গড়নের মানুষের ক্ষেত্রে ফ্যাট অক্সিডেশন বা চর্বি পোড়ানোর হার বাড়ে 29%, অথচ পেটে মেদ থাকা মানুষের ক্ষেত্রে সেটা বাড়ে মাত্র 10%। ব্যাপারটা বেশ হতাশার, তাই না? মানে যাদের এই ফাস্টিং আর ফ্যাট বার্নিংয়ের সুবিধাটা সবচেয়ে বেশি দরকার, তাদের শরীরে এই কফির সবচেয়ে দুর্বল রেসপন্স দেখাচ্ছে। তো আসল ঘটনাটা হলো, পেটে জমা হওয়া এই ভিসেরাল ফ্যাট ক্যাফিনের বিরুদ্ধে এক ধরনের শক্ত দেয়াল বা রেজিস্ট্যান্স তৈরি করে। এই মেদের কারণে লিভার আগে থেকেই প্রচুর পরিমাণে ফ্রি ফ্যাটি অ্যাসিড পাম্প করতে থাকে, আর ঠিক এই অবস্থাতেই যখন ক্যাফিন এসে ঢোকে তখন সেটা বিশাল একটা ইনসুলিন স্পাইক তৈরি করে দেয়। সোজা কথায়, মেদ ঝরানোর বদলে ফ্যাট সেলগুলোতে যেন শক্ত করে তালা লেগে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা বায়োলজির সব জটিল আর ভেতরের খবরগুলো জানলাম। এবার সমাধানের দিকে এগোনো যাক। 5. সম্পূর্ণ কফি প্রোটোকল। এই সব কিছু মাথায় রেখে কিভাবে একটা পারফেক্ট আর কাজের মর্নিং রুটিন বানানো যায় সেটাই এখন দেখার বিষয়। এখানে আমরা দেখছি 4 ধাপের একটা চূড়ান্ত প্রোটোকল। ভোরে 6টায় ঘুম থেকে ওঠার পর প্রথমে 20 মিনিট একটু হাঁটাহাঁটি করা দরকার। এই মুভমেন্ট শরীরের বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরগুলোকে একদম চাঙ্গা করে তোলে। এরপর 6:20-এর দিকে আধ লিটার মতো পানি খেয়ে শরীরকে হাইড্রেটেড করে নিতে হবে। তারপর 6:20 থেকে 7:30 পর্যন্ত স্রেফ অপেক্ষা। এই সময়টায় কর্টিসল নিজে থেকেই শান্ত হয়ে নিচে নেমে আসে, আর ঠিক 7:30টায় গিয়ে ওই বহু আকাঙ্ক্ষিত 1 কাপ লাইট রোস্ট কফিতে নিশ্চিন্তে চুমুক দেয়া যেতে পারে। অবশ্যই জিন আর শারীরিক গঠন অনুযায়ী এই নিয়মে সামান্য অদলবদল আনতে হবে। যাদের জিন ওই দ্রুতগামী দৌড়বিদের মতো, তাদের জন্য 90 মিনিট অপেক্ষাই যথেষ্ট। কিন্তু ধীরগতির মেটাবলিজম যাদের, তাদের জন্য অন্তত 2 ঘন্টা, মানে 120 মিনিট অপেক্ষা করা মাস্ট, অথবা সরাসরি ডিক্যাফেইনেটেড লাইট রোস্ট বেছে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আর হ্যাঁ, যাদের পেটে মেদ আছে তাদের জন্য কিন্তু কফি খাওয়ার আগে খালি পেটে ওই মর্নিং ওয়াকটা একেবারে বাধ্যতামূলক। এতে কোষগুলো ফ্যাট পোড়ানোর সিগন্যাল নিতে প্রস্তুত হতে পারে। আর সবচেয়ে বড় কথা, ব্ল্যাক কফির কোটা ওই 1 কাপেই আটকে রাখতে হবে, এর বেশি একেবারেই নয়। সামনের দিকে এগোলে একটা দারুণ ইন্টারেস্টিং প্যারাডক্স বা বৈপরীত্য চোখে পড়ে। ভুল সময়ে বা ভুল রোস্টের কফি খেলে হয়তো সাময়িকভাবে ফাস্টিংয়ের 12টা বাজতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে চিন্তা করলে এই কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড কিন্তু দারুণ কাজের। নিয়মিত এটা পান করলে শরীরের মেটাবলিক রেজিলিয়েন্স বা বিপাকীয় শক্তি বাড়ে, আর টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকিও ম্যাজিকের মতো কমে যায়। এতক্ষণ ধরে এই পুরো বিষয়টা বিশ্লেষণ করার পর একটা কথা কিন্তু স্ফটিকের মতো পরিষ্কার: ক্যাফেন মোটেও ফাস্টিংয়ের শত্রু নয়। আসল খেলাটা খেলছে সময়, জেনেটিক্স, কফি রোস্টিং আর শারীরিক গঠন। তো এবার একটু ভেবে দেখার সময় এসেছে, প্রতিদিন সকালে ফাস্টিং করার সময় আপনার শরীরে এর মধ্যে কোন অজানা মেকানিজমটি নীরবে কাজ করে চলেছে। সেটা কি আপনার জেনেটিক্স, ওই ডার্ক রোস্ট কফি, নাকি পেটের মেদ?
এই ছোট্ট রহস্যটা জট খুলতে পারলেই কিন্তু ফাস্টিংয়ের আসল সুফলটা ঘরে তোলা সম্ভব।